চীন কেন বাংলাদেশের দিকে হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট নিয়ে সামনে আসছে? কেন ভারতের কৌশলগত মহল বাংলাদেশকে নিয়ে এত উদ্বেগ প্রকাশ করছে? আর কেনই বা বিশ্বের পরাশক্তিগুলো হঠাৎ করে বাংলাদেশের দিকে এত আগ্রহ প্রকাশ করছে? একটা যুদ্ধ বিমান কেনার সম্ভাবনা থেকেই কি এত আলোচনা শুরু হলো? অনেকেই তো মনে করে বাংলাদেশ একটা ছোট্ট দেশ, কিন্তু বাস্তবতা হলো দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক খেলাগুলোর একটি এখন বাংলাদেশকে কেন্দ্র করেই ঘুরছে। এমন একটি খেলা যেখানে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, পাকিস্তান এবং বঙ্গোপসাগর রয়েছে। আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় বোঝার চেষ্টা করব বাংলাদেশকে ঘিরে আসলে কি ঘটছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশ কি নিজেদের স্বার্থ বজায় রাখতে পারবে, নাকি বড় শক্তিগুলোর প্রতিযোগিতার মধ্যে আটকে যাবে এবং মাথা নত করে চলতে হবে বাংলাদেশকে। দি বাংলা পালসের আজকের আয়োজনে চমকপ্রদ কিছু বিষয় এবং ভূ রাজনৈতিক এই খেলা আপনাদের সামনে খোলাসা করতে চলেছি। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আর চমকপ্রদ বিষয়ের সাক্ষী হন। প্রথমেই আমাদেরকে বুঝতে হবে সবকিছু আসলে বদলে গেল কিভাবে। আর সবকিছু বদলে গেল কিভাবে এই খেলাটা বুঝতে গেলে আমাদেরকে ফিরে যেতে হবে 2024 সালে। ঠিক সেই 24 সালে, যে 24 সালে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। সরকার পরিবর্তন হওয়া বাংলাদেশের জন্য নতুন কিছু নয়, কিন্তু যে পরিস্থিতিতে এবং যেভাবে সরকার পরিবর্তন হয়েছে সেটা ভিন্ন কিছুর ইঙ্গিত দেয়। কারণ এখানে শুধু সরকার পরিবর্তন হয়নি, বদলাতে শুরু করেছে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন শক্তির সমীকরণও। বছরের পর বছর ধরে ভারত বাংলাদেশের সাথে একটা নির্দিষ্ট কাঠামোগত সম্পর্ক বজায় রেখে এসেছে, যেখানে নিরাপত্তা, সীমান্ত, বাণিজ্য সবকিছুতেই ভারত একচেটিয়া সুবিধা পেত এবং বাংলাদেশকে তার নিজস্ব এবং খুব ঘনিষ্ঠ সহযোগী বলে মনে করত। কিন্তু রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশের ভেতরে একটা নতুন আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, বাংলাদেশ কি কোনো নির্দিষ্ট দেশের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে? বাংলাদেশ কি আরো স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করতে পারত? আর ঠিক তখনই আলোচনা শুরু হয়েছে নতুন কোনো দেশকে সুযোগ দেয়া যায় কিনা, আর সেই দেশ হলো চীন। এবার কেন চীন এত আগ্রহী হলো বাংলাদেশের দিকে সেটা একটু বুঝতে চাই। চীন হঠাৎ করে বাংলাদেশের প্রতি আগ্রহী হয়ে ওঠেনি, বরং অনেক বছর ধরেই বাংলাদেশকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করছে চীন। কেন? কারণ বাংলাদেশের অবস্থান। একটাবার মানচিত্রটার দিকে তাকান। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর, পশ্চিমে ভারত, পূর্বে মায়ানমার। এই অবস্থান যে কোনো বড় শক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের জন্য বিষয়টি আরো গুরুত্বপূর্ণ, কারণ তারা ভারত মহাসাগরে নিজেদের উপস্থিতি বাড়াতে চায় এবং দক্ষিণ এশিয়ার যে কন্ট্রোল এককভাবে ভারত দখল করে রেখেছে সেই ভারসাম্য রক্ষা করতে চায় চীন। মানে মোদ্দা কথা, ভারতের আধিপত্য কমাতে চায়। অন্যদিকে বাংলাদেশ, যে বড় অর্থনৈতিক স্বার্থ রয়েছে বাংলাদেশের, সেটাও আবার বাংলাদেশের প্রয়োজন রয়েছে। এলডিসি থেকে, মানে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রির তালিকা থেকে বাংলাদেশ যখন উত্তরিত হবে, তখন বাংলাদেশ একটা নতুন অর্থনৈতিক চ্যালেঞ্জে পড়বে। তখন বাংলাদেশের বড় অবকাঠামোগত প্রকল্প দরকার পড়বে, বিনিয়োগ দরকার পড়বে, শিল্পায়ন দরকার হবে। আর এই জায়গায় চীন সবচেয়ে বড় অর্থায়নটি করতে রাজি হয়ে গেছে। ফলে দুই পক্ষের স্বার্থ যেহেতু এক জায়গায় এসে মিলেছে, ফলে চীন খুব আগ্রহী হয়ে উঠেছে বাংলাদেশের প্রতি। এবার চীন যে বাংলাদেশের ব্যাপারে খুব আগ্রহী হলো, সেটা কিন্তু শুধু বাংলাদেশ নয়, বরঞ্চ বলা যায় তারেক রহমানের দিকে আগ্রহী হয়েছে। আর তারেক রহমানের দিকে শুধু চীন নয়, বরং বিশ্বের বড় বড় পরাশক্তিগুলো এখন আগ্রহী হয়ে তাকিয়ে রয়েছে। কেন? এটি হলো মূল কূটনৈতিক প্রশ্ন। শুনতে ছোট মনে হলেও অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার এটি। নতুন প্রধানমন্ত্রী প্রথম বিদেশ সফরে কোন দেশে যাবেন, ভারত নাকি চীন? সাধারণ মানুষের কাছে এটি একটা ছোট্ট প্রশ্ন এবং ছোট রাজনৈতিক সফর মনে হতে পারে, কিন্তু আন্তর্জাতিক মানদণ্ডে এবং রাজনৈতিক খেলায় এটি একটি বিশেষ বার্তা বহন করে। যদি প্রথম সফর ভারতে হয় তাহলে এক ধরনের বার্তা পাবে গোটা বিশ্ব। প্রথম সফর যদি চীনে হয় তাহলে ভিন্ন রকম বার্তা যাবে কূটনৈতিক মহলে। তাই দিল্লি, বেইজিং নাকি ওয়াশিংটন সবাই এই সিদ্ধান্তের দিকে লক্ষ্য রাখছে যে তারেক রহমান সাহেব প্রথম সফরটি কোথায় করবেন, কারণ এটি বাংলাদেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির একটি ইঙ্গিত দিতে পারে। সঙ্গত কারণেই একটা ব্যাপার খুব পরিষ্কারভাবে বোঝা যায়, যার সাথে আপনার সম্পর্ক খুব ভালো, নয়তো যার সাথে আপনি নতুন করে সম্পর্ক তৈরি করতে যান, তাকেই আপনি সবার আগে গুরুত্ব দেবেন, সবার প্রথমে তার কাছেই যাবেন, তার দিকেই বন্ধুত্বের হাত বাড়াবেন। ঠিক তেমনি তারেক রহমানের প্রথম সফর ভারত
নাকি চীন? এটা নিয়ে সব পরাশক্তিগুলোর এক বিশেষ আগ্রহ রয়েছে। এবার চলুন একটা অন্যরকম বিষয়ে আলোচনা করি। মূলত এই যে ভূরাজনৈতিক খেলা শুরু হয়েছে কিন্তু একটা চিন্তা থেকে, সেটা হলো বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে JF-17 থান্ডার বিমান কিনতে পারে এমন সম্ভাবনার আলোচনাটা যখন রাজনৈতিক মহলে চাউর হয়েছে, তখনই কিন্তু এটা বিশ্ব আলোচনায় পরিণত হয়েছে। প্রথমে বিষয়টা একটু পরিষ্কার করে নেই। ধরি বাংলাদেশ যদি এই যুদ্ধ বিমানটি পাকিস্তানের কাছ থেকে ক্রয় করে বা কিনেও ফেলে, তাহলে কি ভারতের সামরিক শক্তির চেয়ে বাংলাদেশের সামরিক শক্তি অনেক এগিয়ে যাবে? না। ভারতের বিমান বাহিনীর যে শক্তি রয়েছে তা বাংলাদেশের বিমান বাহিনীর তুলনায় কয়েক গুণ বড় এবং শক্তিশালী। তাহলে এত আলোচনা কেন? কারণ যুদ্ধ বিমান কয়টা কিনলো সেইটা কোনো বিষয় নয়, সংখ্যা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, বরং এই যুদ্ধ বিমান চীন এবং পাকিস্তানের যৌথ প্রকল্পের ফল, সেটি বরং মূল আলোচনার বিষয়। ফলে এই বিমান কেনা মানে শুধু প্রতিরক্ষা সামগ্রী কেনা নয়, বরং এটি একটি কৌশলগত বার্তাও হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন ভারত আসলে বিমানকে নয়, বিমানটির পেছনে যে রাজনৈতিক বার্তা লুকিয়ে রয়েছে সেটা নিয়েই উদ্বেগ প্রকাশ করছে। কারণ পাকিস্তান এবং চীন যদি যৌথভাবে বাংলাদেশকে এই রকম সামরিক সহায়তা দিতে শুরু করে, ভারতের জন্য যে সেটা মাথা ব্যথার কারণ হবে সেইটা একটু বুঝে নেওয়া দরকার খুব খোলাসা করে। কেন ভারতের জন্য এটা কৌশলগত মাথা ব্যথার কারণ হবে? কারণ ভারতের এমন একটা সংবেদনশীল অংশ রয়েছে যেটিকে আমরা চিকেন নেক্স বলি বা মুরগির গলা বলে জানি। যে মুরগির গলাটি সবচেয়ে সরু অংশটা মাত্র 22 কিলোমিটার বিস্তৃত, যাকে কেউ কেউ শিলিগুড়ি করিডোর নামেও ডাকে। খুব সরু একটা ভূখণ্ড, কিন্তু এই ভূখণ্ডটা ভারতের একটা বিশাল অংশ, ভারতের টোটাল আয়তনের প্রায় 8% অঞ্চলকে ভারতের সাথে যুক্ত করে রেখেছে। মানে উত্তর পূর্ব ভারতের যে 7টি রাজ্য রয়েছে সেই রাজ্যের সঙ্গে ভারতকে যুক্ত করার একমাত্র মাধ্যম হলো এই চিকেন নেক। আর এই চিকেন নেকের দিকে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ অংশ মাথা উকি দিচ্ছে, এবং কোনো কোনো বিশেষজ্ঞ তো এমনও মনে করেন যে বাংলাদেশ যদি বিরূপ আচরণ করতে শুরু করে তাহলে এই মুরগির গলাকে যে কোনো মুহূর্তে চাপ দিয়ে ধরা কোনো ব্যাপারই মনে হবে না। ফলে ভারতের কাছ থেকে এই 8% ভূখণ্ড তার মূল আয়তনের সেটা হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এইটা তো মাথা ব্যথার আরো বড় কারণ হয়ে ধরা দেয় যখন বাংলাদেশ যুদ্ধ বিমান কেনার কথা চিন্তা করে, তাও আবার পাকিস্তান এবং চীন, যেটা বলা চলে ভারতের চিরশত্রু, তাদের কাছ থেকে। অতএব যুদ্ধ বিমান কয়টা কিনলো বা যুদ্ধ বিমানে বাংলাদেশ কতখানি সক্রিয় হলো, তার চেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ভারতকে চাপে রাখার জন্য পাকিস্তান এবং চীনের যৌথ প্রকল্প যে বাংলাদেশ গ্রহণ করছে সেটাই ভারতের মাথা ব্যথার অন্যতম প্রধান কারণ। এ কারণেই দিল্লি বাংলাদেশের প্রতিটি বড় প্রতিরক্ষা এবং অবকাঠামো সিদ্ধান্তে খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে। তারা বুঝতে চাইছে খেলার গুটি আসলে কোন দিক দিয়ে ঘুরছে। এবার আমরা একটু বুঝে নিতে চাই, অন্য দেশের আলোচনা তো করলাম, আমরা বুঝতে চাই বাংলাদেশের জন্য এটা কি সুযোগ নাকি ঝুঁকি? এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই। কারণ চীনের সঙ্গে ঘনিষ্ঠতা কি বাংলাদেশের জন্য ভালো হবে নাকি ঝুঁকিপূর্ণ হবে? সত্যি বলতে উত্তরটা কিন্তু এত সহজ নয়। সাদা চোখে মনে হতে পারে যে চীন তো খুব শক্তিশালী রাষ্ট্র, পাকিস্তানের বিমান বাহিনী তো অন্যতম প্রধান, তাদের সহযোগিতা আমরা পেলে আমাদের বিমান বাহিনী খুব উন্নত হয়ে যাবে, আমরা সামরিক শক্তিতে খুব বলীয়ান হয়ে উঠব। বিষয়টা এত সহজ নয়। চীনের কাছ থেকে বাংলাদেশ বড় বড় বিনিয়োগ পেতে পারে, প্রযুক্তি পেতে পারে, অবকাঠামোগত উন্নয়ন করার জন্য সহযোগিতা পেতে পারে। একই সঙ্গে একটা ঝুঁকিও আছে, সেটা হলো অতিরিক্ত নির্ভরতা। কারণ যখন কোনো দেশ একটি উৎসের উপর বেশি নির্ভরশীল হয়ে যায় তখন তার কৌশলগত স্বাধীনতা কমতে শুরু করে, যেমন ভারত। অন্যদিকে ভারতও বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাণিজ্য, সীমান্ত, যোগাযোগ সব ক্ষেত্রেই। তাই বাংলাদেশের সামনে আসল চ্যালেঞ্জ হলো কারো পক্ষে না গিয়ে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নিজের স্বার্থকে হাসিল করার চেষ্টা করা এবং নিজের প্রয়োজনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া। কারণ আপনি চীনের সাথে ভালো সম্পর্ক রাখতে পারেন, পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক রাখতে পারেন, কিন্তু সবচেয়ে অ্যাডভান্টেজ হলো ভারতের বাংলাদেশের তার সীমান্ত রয়েছে, হাজার হাজার মাইল সীমান্ত রয়েছে এবং বাংলাদেশের 3 দিক দিয়েই তার সীমান্ত রয়েছে। অতএব সীমান্তের প্রতিবেশী যদি বিরূপ আচরণ করতে শুরু করে তার খারাপ প্রভাবের কিছু না কিছু অংশ বাংলাদেশকে ভোগ করতেও হতে পারে। অতএব
চীন কিংবা পাকিস্তান কারো প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা নয়, বরং চমৎকার পররাষ্ট্রনীতি এবং কূটনৈতিক খেলা খেলে বাংলাদেশকে নিজের স্বার্থ অর্জন করতে হবে। তাহলে আজকের বাস্তবতা হলো বাংলাদেশকে ঘিরে আগ্রহ আগের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি। ভারত চায় বাংলাদেশ তার নিরাপত্তা কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকুক, চীন চায় বাংলাদেশ তার আঞ্চলিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হোক। কিন্তু শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশ কি চায়। বাংলাদেশ কি ভারসাম্যের কূটনীতি হয়ে পরিচালিত হতে চায়, নাকি বাংলাদেশ নিজের ব্যাপারটা নিজেই পরিচালনা করতে চায়? ভবিষ্যতের শক্তির দিকে বেশি ঝুঁকে পড়ে বাংলাদেশ কি বর্তমানের অবস্থান হারাতে চায়, নাকি বাংলাদেশ দুই পক্ষই মেনটেন করতে চায়? বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো পথ কোনটি? ভারত, চীন, পাকিস্তান, নাকি আলাদা আলাদা করে কোনো দেশের সাথে সম্পর্ক না রেখে সবার সঙ্গে সমান সম্পর্ক বজায় করা এবং সব সময় নিজের ভালোর দিকে খেয়াল রাখা? আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ কি করতে পারে? কোন খেলাটা দিয়ে বাংলাদেশ সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারে? আপনি কমেন্ট করে জানান, লাইক করুন, শেয়ার করুন, নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিন। ধন্যবাদ সবাইকে।